হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন থেকে আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো সবই কিন্তু 2021 সালের প্রশ্ন, এবং এটা হলো আমার বিগত বছরের প্রশ্নের সিরিজের 53 নম্বর ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে নিম্নের কোন নদী জাসকার এবং লাদাখ রেঞ্জের মধ্যে প্রবাহিত? নিম্নের কোন নদী জাসকার এবং লাদাখ রেঞ্জের মধ্যে প্রবাহিত? এর সঠিক উত্তর হলো যে সিন্ধু। সিন্ধু নদ জাসকার এবং লাদাখ রেঞ্জের মধ্যে প্রবাহিত। সিন্ধুর যে উৎপত্তি সেটা কোথায়? যে কৈলাস পর্বতমালার উত্তর ঢালে তিব্বত মালভূমিতে মানস সরোবরের হ্রদের নিকট সিনকাবাব বা বোখারচো হিমবাহ থেকে সিন্ধু নদীর উৎপত্তি। তাহলে যে হিমবাহ থেকে উৎপত্তি সেটা হলো সিনকাবাব বা বোখারচো হিমবাহ। এসএসসির একটা পরীক্ষা এসেছিল যে সিন্ধু নদের যে উৎপত্তি সেটা কোন হিমবাহ থেকে, সেখানে কিন্তু এই সিনকাবাব হিমবাহর অপশানটা ছিল না, ছিল কোনটা অপশান? ছিল বোখারচো হিমবাহ। এছাড়া এই যে সিন্ধু নদের যে মোট দৈর্ঘ্য সেটা কত? 2880 কিমি। এর মধ্যে ভারতে কত কিমি প্রবাহিত হয়েছে? ভারতে প্রবাহিত হয়েছে 709 কিমি। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারেন? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারেন? এটা পারেন অনুচ্ছেদ 72 নাম্বার অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কারো মৃত্যুদণ্ডকে ক্ষমা করতে পারেন। এছাড়া যে প্রশাসনিক ক্ষমতা যে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে সেটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে? সেটা আছে 53 নাম্বার আর্টিকেলে, যে প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। এছাড়া রাষ্ট্রপতির নির্বাচনের জন্য যে নির্বাচক মণ্ডলী গঠন সেটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে? সেটা আছে 54 নাম্বার আর্টিকেলে। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি উল্লেখ আছে কত নাম্বার আর্টিকেলে? 55 নাম্বার আর্টিকেলে। রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ সেটা কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে? সেটা হলো 60 নাম্বার আর্টিকেলে। এছাড়া 61 নাম্বার আর্টিকেলে কি আছে? রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির যে অপসারণ সেটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে? 61 নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে। নেক্সট, নিম্নের মধ্যে কে হায়দ্রাবাদের চারমিনার নির্মাণ করেন? নিম্নের মধ্যে কে হায়দ্রাবাদের চারমিনার নির্মাণ করেন? এটা করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। মোহাম্মদ কুলি কুতুব শাহ কত সালে চারমিনার নির্মাণ করেন? সেক্ষেত্রে হবে 1591 সালে। চারমিনার, হায়দ্রাবাদের যে চারমিনার সেটা মুসি নদীর তীরে অবস্থিত। মুসি নদীর তীরে অবস্থিত। এছাড়া এই যে কুলি কুতুব শাহ কোন বংশের শাসক ছিলেন? কুতুব শাহী বংশ। কুতুব শাহী বংশের শাসক ছিলেন। নেক্সট, 1955 সালের আগে নিচের কোনটি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল? 1955 সালের আগে নিচের কোনটি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তর হলো যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে, অর্থাৎ 1955 সালের আগে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল। দেখো, ব্যাঙ্ক অফ বেঙ্গল 1 নাম্বার, 2 নাম্বার ব্যাঙ্ক অফ বোম্বে, 3 নাম্বার ব্যাঙ্ক অফ মাদ্রাজ। এই তিনটি ব্যাঙ্ক 1921 সালে যুক্ত হয়ে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে নামে পরিচিত হয়, স্থাপিত হয়। তাহলে তিনটে ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বাই আর ব্যাঙ্ক অফ মাদ্রাজ, এই তিনটে ব্যাঙ্ক 1921 সালে তিনটে ব্যাঙ্ক একসঙ্গে যুক্ত হয়ে 1921 সালে যেটা গঠিত হয়েছে সেটা হলো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং এই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1955 সালে নতুন নামকরণ হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নাম হেডকোয়ার্টার সেটা কোথায়? মুম্বাই। নেক্সট, ভারতের জনসংখ্যার ইতিহাসে কোন বছরটিকে দ্য ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড বলা হয়? জনসংখ্যার ইতিহাসে কোন বছরটিকে দ্য ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড বলা হয়? এটা বলা হয় 1921 সালকে, অপশান ডি রাইট আনসার। কেন বলা হয়? কারণ 1911 থেকে 1921 সাল এই দশকে, অর্থাৎ 1911 থেকে 1921 সাল এই দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে কম। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে কম, এই জন্য 1921 সালকে বলা হয় দ্য ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড বলা হয়। এছাড়া যদি বলা হয় কোন দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল, সেক্ষেত্রে হবে 1961 থেকে 1971। 1961 থেকে 1971 এই দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি। নেক্সট, চন্দ্রওয়ারের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং কনৌজের ড্যাশ বংশের রাজা জয়চন্দ্রের মধ্যে।
দেখো চন্দ্রওয়ারের যে যুদ্ধ সেটা হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং রাজা জয়চন্দ্রের মধ্যে। তাই এখানে বলা হচ্ছে যে রাজা জয়চন্দ্র কনৌজের কোন বংশের শাসক ছিলেন? তিনি ছিলেন গাড়োয়াল বংশের শাসক ছিলেন। অপশন ডি রাইট অ্যান্সার। গাড়োয়াল বংশের শাসক ছিলেন রাজা জয়চন্দ্র। এবং এই যে চন্দ্রওয়ারের যুদ্ধ সেটা কত সালে হয়েছিল? চন্দ্রওয়ারের যুদ্ধ হয়েছিল 1194 সালে। সেখানে মোহাম্মদ ঘুরি এবং রাজা জয়চন্দ্রের মধ্যে হয়েছিল এবং রাজা জয়চন্দ্র পরাজিত হন। এখানে পরাজিত হন চন্দ্রওয়ারের যুদ্ধ, যেটা হয়েছিল 1194। এছাড়া 1191 সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ। কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি এবং চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজের মধ্যে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ 1191 সালে। এবং এই তরাইনের প্রথম যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ জয়ী হন। পরের বছর অর্থাৎ 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এই মোহাম্মদ ঘুরি এবং চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজের মধ্যে, যেখানে তৃতীয় পৃথ্বীরাজ কিন্তু পরাজিত হন। নেক্সট, নিম্নের মধ্যে কে মান্ডুকে তার রাজধানী হিসাবে গড়ে তোলেন? এটা করেছিলেন হোসাং শাহ মান্ডুকে তার রাজধানী হিসাবে গড়ে তোলেন। নিচের কোন খনিজটি অধাতু খনিজ শ্রেণীতে পড়ে না? দেখো এটা পড়ে না বক্সাইট। অপশন সি রাইট আনসার। বক্সাইট পড়ে না। বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক হলো এই বক্সাইট। নেক্সট, 2011 সালে জনগণনা অনুসারে নিচের কোন রাজ্যের জনঘনত্ব 800-র বেশি? 2011 সালে যে জনগণনা, সেই জনগণনা অনুসারে নিচের কোন রাজ্যের জনঘনত্ব 800-র বেশি? এর সঠিক উত্তর হলো যে কেরালা। এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কেরালার যে জনঘনত্ব সেটা 800-র বেশি ছিল। দেখো 2011 সালে জনগণনা অনুসারে সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য 1 নম্বরে ছিল বিহার হলো সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য। বিহারের যে জনঘনত্ব সেটা ছিল 1102 প্রতি বর্গ কিমিতে এত। ঠিক আছে। 2 নম্বরে সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের যে জনঘনত্ব সেটা ছিল 1029, অর্থাৎ 1029 জন প্রতি বর্গ কিমিতে। 3 নম্বরে যার জনঘনত্ব সবথেকে বেশি ছিল সেটা হলো কেরালা জনঘনত্ব ছিল 859 জন প্রতি বর্গ কিমিতে। এবং 4 নম্বরে হলো উত্তরপ্রদেশের জনঘনত্ব ছিল 828। তাহলে এই 4টে যে রাজ্য তাদের জনঘনত্ব 800-র বেশি। 1 নম্বর উত্তরপ্রদেশ, 2 নম্বর কেরালা, 3 নম্বর ওয়েস্ট বেঙ্গল এবং 4 নম্বর বিহার। তো এখানে দেখো অপশানে কেবল কেরালা আছে, তাহলে অপশান সি রাইট অ্যান্সার কেরালা। নেক্সট, হুড়কা বাউল কোন রাজ্যের প্রচলিত একটা নৃত্য? এটা হলো উত্তরাখণ্ড। অপশান ডি রাইট আনসার। উত্তরাখণ্ডের একটা প্রচলিত নৃত্য। নিচের কোনটি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নয়? দেখো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নয়, কম্প্রেশন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নয়। অপশান ডি রাইট অ্যান্সার। নিচের কোনটি সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল না? দেখো এটা হলো ক্ষীরসারা। এটা কিন্তু সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল না। এছাড়া লোথাল যার নিদর্শন কোথায় পাওয়া গেছে? বর্তমানে গুজরাট। রাখিগাড়ি কোথায় যার নিদর্শন পাওয়া গেছে? হরিয়ানাতে, ভারতের হরিয়ানায় এর নিদর্শন পাওয়া গেছে। এবং ভারতে সিন্ধু সভ্যতার যে সমস্ত কেন্দ্রগুলো ভারতে আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবথেকে আবিষ্কৃত বড় যে কেন্দ্র, ভারতে আবিষ্কৃত সবথেকে বড় যে কেন্দ্র সেটা হলো এই রাখিগাড়ি হরিয়ানায়। নেক্সট, নিচের কোনটি সার্চ লাইটে প্রতিফলক হিসাবে ব্যবহৃত হয়? এটা হয় অবতল দর্পণ। অপশান সি রাইট আনসার। অবতল দর্পণ। অপশান সি রাইট আনসার। নেক্সট, 1930 সালের 12ই মার্চ গান্ধীজি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? 1930 সালের 12ই মার্চ গান্ধীজি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? এটা শুরু করেছিলেন আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে। আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে গান্ধীজি 1930 সালের 12ই মার্চ ডান্ডি অভিযান শুরু করেছিলেন। কতজনকে সঙ্গে নিয়ে? সেক্ষেত্রে হবে 78 জন সঙ্গী নিয়ে তিনি ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ঠিক তার 24
24 দিন পর এবং 240 মাইল পথ যাত্রা করে 5ই এপ্রিল তিনি ডান্ডিতে পৌঁছান এবং তার পরের দিন অর্থাৎ 6ই এপ্রিল ডান্ডিতে এক মুঠো লবণ নিয়ে তিনি লবণ আইন অমান্য করেন। কত সালে? 1930 সালের 6ই এপ্রিল। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন যে সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত কত কিমি পথ অতিক্রম করেন? সেক্ষেত্রে হবে 240। এটা একবার পরীক্ষা এসেছিল যে কত মাইল পথ অতিক্রম, 240। কতজন সঙ্গীকে নিয়ে? 78 জন। কত দিন পর ডান্ডিতে পৌঁছান? 24 দিন পর। নেক্সট, হিমালয় পর্বতের সবচেয়ে উত্তরের যে রেঞ্জ সেটা কি নামে পরিচিত? হিমালয় পর্বতের সবচেয়ে উত্তরের যে রেঞ্জ সেটা কি নামে পরিচিত? এটা গ্রেট হিমালয় নামে পরিচিত। অপশন ডি রাইট অ্যান্সার, গ্রেট হিমালয় নামে পরিচিত। নেক্সট, নিচের কোন বছরে অশোকের কান্দাহার শিলালিপি আবিষ্কৃত হয়েছিল? নিচের কোন বছরে অশোকের যে কান্দাহার শিলালিপি সেটা আবিষ্কৃত হয়েছিল? এটা আবিষ্কৃত হয়েছিল 1958 সাল। অপশন এ রাইট অ্যান্সার, 1958 সালে মানে অশোকের যে কান্দাহার শিলালিপি সেটা আবিষ্কৃত হয়েছিল। নেক্সট, 1756 সালে সিরাজউদ্দৌলা কার পর বাংলার নবাব হয়েছিলেন? নিম্নের কার পর সিরাজউদ্দৌলা 1756 সালে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন? দেখো, তিনি বাংলার নবাব হয়েছিলেন আলীবর্দী খানের পর। অপশন বি রাইট অ্যান্সার, আলীবর্দী খান। বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁর পর বাংলার নবাব কে হন? তিনি হলেন সুজাউদ্দিনের পরে সরফরাজ খাঁর পর আলীবর্দী, আর আলীবর্দীর পর হলো সিরাজউদ্দৌলা। তাই আলীবর্দী সরফরাজ খাঁকে 1740 সালে গিরিয়ার যুদ্ধে পরাজিত করে তিনি নবাব হয়েছিলেন। নেক্সট, অন্ধ্রপ্রদেশ হলো ভাষার ভিত্তিতে গঠিত ড্যাশ রাজ্য? ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। অপশন এ রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ হলো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। অপশন এ রাইট অ্যান্সার। ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টকে নিজের বা নিম্ন আদালতের অবমাননার জন্য শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে? অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি অপমানিত হয় বা সুপ্রিম কোর্ট নিজের বা তার নিম্ন আদালতের যদি অবমাননা হয়, তাহলে যে শাস্তি দেওয়ার যে ক্ষমতা সেটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে? এটা আর্টিকেল 129 বা অনুচ্ছেদ 129 নাম্বারে এটা উল্লেখ আছে। এছাড়া একই রকমভাবে যদি বলা হয় সুপ্রিম কোর্ট না বলে যদি বলা হয় হাইকোর্ট, যে সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্টকে তার নিজের বা নিম্ন আদালতের অবমাননার জন্য শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে? সেক্ষেত্রে হবে 125। হাইকোর্টকে দেওয়া হয়েছে 125 নাম্বার আর্টিকেল অনুসারে। নেক্সট, বাংলার দেওয়ানি কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়? বাংলার যে দেওয়ানি সেটা কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়? এটা করা হয়েছিল 1765। অপশন বি রাইট অ্যান্সার, 1765। মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম। HIV একটি ভাইরাস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে। এখানে HIVর যে ফুল ফর্ম সেটা কি, পূর্ণরূপ কি? দেখো, HIV যার ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। এছাড়া এই যে HIV শনাক্তকরণে যে পরীক্ষা বা টেস্ট করা হয় সেটা কি? সেটা হলো এলিজা টেস্ট করা হয় HIV নির্ণয়ের জন্য, এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য যে পরীক্ষাটা করা হয় সেটা হলো ওয়েস্টার্ন ব্লড যে পরীক্ষা সেটা করা হয় সুনিশ্চিতকরণের জন্য। নেক্সট, নিচের কোন রাজ্যে দিলওয়ারা এবং জার্গ পর্বত শৃঙ্গ অবস্থিত? দিলওয়ারা এবং জার্গ যে পর্বত শৃঙ্গ সেটা কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত রাজস্থান। অপশন এ রাজস্থানে অবস্থিত।
ভারতে জাতীয় উপভোক্তা দিবস কবে পালন করা হয়? জাতীয় যে উপভোক্তা দিবস সেটা কবে পালন করা হয়? এটা পালন করা হয় প্রতি বছর 24শে ডিসেম্বর। অপশান বি রাইট আনসার, 24শে ডিসেম্বর। এছাড়া ডিসেম্বরের 1 তারিখ এইডস ডে হিসাবে পালন করা হয়। এইডস ডে হিসাবে পালন করা হয়। নেক্সট, চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখককে? চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখককে? এই বইটির লেখক হলেন মনমোহন সিং। মনমোহন সিং হলেন চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক। প্রথম ভারতীয় বাণিজ্যিক ব্যাংক যা সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা সম্পূর্ণ মালিকাধীন এবং পরিচালিত ছিল ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, প্রথম যে বাণিজ্যিক ব্যাংক যেটা সম্পূর্ণভাবে ভারতীয় মালিকানাধীন এবং ভারতীয়দের দ্বারা পরিচালিত ছিল তা বলা হচ্ছে সেটা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1911 সালে। অপশান বি রাইট আনসার, 1911 সালে। এবং এই যে 1911 সালে যে ব্যাংক, সেটা কোন ব্যাংকটা সেটা প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা প্রথম ভারতীয় বাণিজ্যিক ব্যাংক যা সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা সম্পূর্ণ মালিকাধীন এবং পরিচালিত, এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1911 সালে। অপশান বি রাইট আনসার। তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্ত, ওকে বাই।